একদিকে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সামরিক শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যার হাতে আছে স্টেলথ বোমারু বিমান, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা স্যাটেলাইট নেটওয়ার্ক আর কল্পনাতীত এক প্রতিরক্ষা বাজেট। অন্যদিকে দশকের পর দশক নিষেধাজ্ঞায় জর্জরিত এক দেশ ইরান, যার নেই সেই বিমান শক্তি, নেই সেই প্রযুক্তি, নেই সেই অর্থনৈতিক সামর্থ্য। তাহলে প্রশ্ন, এই অসম যুদ্ধে ইরান এখনো টিকে আছে কিভাবে? উত্তরটা কোনো অস্ত্রের নাম নয়, উত্তরটা একটা ধারণা, আর সেই ধারণার নামই সময়। মার্কিন সামরিক বিশ্লেষক ডেভিল ডেপটুয়া, যিনি বছরের পর বছর মার্কিন বিমান বাহিনীর কৌশল নিয়ে কাজ করেছেন, তিনি একটা চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তার ভাষায়, ইরানের সবচাইতে বড় অস্ত্র কোনো মিসাইল কিংবা ড্রোন নয়, ইরানের সবচাইতে বড় অস্ত্র হলো সময় নিজেই। ইরান জানে প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্রকে হারানো অসম্ভব, তাই তারা জেতার চেষ্টাও করে না, তারা শুধু টিকে থাকার চেষ্টা করে। এই কৌশলের নাম দেওয়া যায় ধৈর্যের যুদ্ধ। আঘাত সহ্য করো, নিজের শক্তির একটা অংশ বাঁচিয়ে রাখো আর অপেক্ষা করো। রাজনৈতিক পরিবর্তনের, আন্তর্জাতিক চাপের, আর সবচাইতে বড় কথা হলো আমেরিকার নিজের রাজনৈতিক ধৈর্য ফুরিয়ে যাওয়ার। কারণ ডেপটুলা বলছেন, ওয়াশিংটনের আসল সমস্যা হলো তাড়াহুড়ো। আমেরিকা মাপে ধ্বংসের সংখ্যা দিয়ে কতগুলো লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হলো, কতগুলো মিসাইল ঠেকানো হলো, কিন্তু ইরানের হিসাব সম্পূর্ণ ভিন্ন। তাদের কাছে জয়ের সংজ্ঞা একটাই, আরেকটা দিন পার করা, আরেকটা সপ্তাহ, আরেকটা মাস। একদিকে ধ্বংসের হিসাব, অন্যদিকে টিকে থাকার হিসাব। আর ঠিক এই জায়গাটাতেই লুকিয়ে আছে এই যুদ্ধের আসল রহস্য। প্রিয় দর্শক, এবার আসা যাক আমেরিকা ইরানের এই অসম যুদ্ধের সবচেয়ে চমকপ্রদ একটা দিক নিয়ে। ইরানের হাতে আছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, শত শত ড্রোন আর নানা ধরনের সামুদ্রিক অস্ত্র। পশ্চিমা প্রযুক্তির তুলনায় এগুলো প্রায় জলের দামেই তৈরি। কিন্তু এখানেই লুকিয়ে আছে ইরানের আসল চাল, সংখ্যার খেলা। একটা ড্রোন হয়তো তেমন কিছুই করতে পারবে না, কিন্তু যদি একসাথে কয়েক ডজন ড্রোন, মিসাইল আর অন্য অস্ত্রের বিভিন্ন দিক থেকে ছুটে আসে, তাহলে সবচাইতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও হিমশিম খেয়ে যায়। এখানে একটা নিষ্ঠুর অর্থনৈতিক সমীকরণ কাজ করে, যাকে বলে ব্যয় বিনিময় অনুপাত। একটা মাত্র সস্তা ড্রোন ঠেকাতে যদি লাখ লাখ ডলারের একটা ইন্টারসেপ্টর খরচ করতে হয়, তাহলে যুদ্ধ জিততেও অর্থনীতি হেরে যায়। $10 হুমকি ঠেকাতে যদি লাগে $100, দীর্ঘ যুদ্ধে সেটাই হয়ে ওঠে সবচাইতে বড় দুর্বলতা। ঠিক এই কারণেই যুক্তরাষ্ট্র এখন ঝুঁকছে লেজার অস্ত্র, উচ্চ প্রযুক্তির মাইক্রোওয়েভ আর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রতিরক্ষা প্রযুক্তির দিকে, যাতে প্রতিটি আক্রমণ ঠেকানোর খরচ কমিয়ে আনা যায়। তবে ডেপটুলার সতর্ক বার্তা স্পষ্ট, কোনো একক প্রযুক্তি একা যুদ্ধ জেতাতে পারবে না। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, যুদ্ধবিরতির সময় কি হয়? সব থেমে যায়? ইরানের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী একদমই না। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্কামিনির ভাষ্যমতে, যুদ্ধবিরতির প্রত্যেকটা মুহূর্ত ব্যবহার করা হয়েছে ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত করতে, নতুন অস্ত্র সংগ্রহ করতে আর পরবর্তী প্রজন্মের ড্রোন যুদ্ধক্ষেত্রে প্রস্তুত রাখতে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর দাবি আরও চমকপ্রদ। মিসাইল আর ড্রোন উৎপাদন একদিনের জন্য বন্ধ হয়নি, বরং ড্রোন উৎপাদন যুদ্ধের আগের তুলনায় 3 গুণ বেড়েছে। অর্থাৎ যুদ্ধবিরতি মানে ইরানের জন্য বিশ্রাম নয়, এটা পুনর্গঠনের সুযোগ। ভাঙা অস্ত্র সারানো, নতুন অস্ত্র বানানো, মজুদ পূরণ করা আর পরের লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়া। ইরানের সাবেক সিনিয়র আইআরজিসি কমান্ডার হোসেন কানানি মুখাদ্দামের দাবি, হাজার হাজার মার্কিন ইসরায়েলি হামলার পরও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা যায়নি, বরং পুরনো মিসাইলের রেঞ্জ আর ওয়ারহেড ক্ষমতা আরও উন্নত করা হচ্ছে। এবার প্রশ্ন হলো, এই অস্ত্রগুলো লুকিয়ে থাকে কোথায়? দাবি করা হয় ইরানের বিশাল পাহাড়ি অঞ্চল, মরুভূমি আর দুর্গম ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে
অসংখ্য ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার আর ড্রোন কারখানা। আর এখানেই তৈরি হয় প্রচলিত বিমান হামলার জন্য এক জটিল সমস্যা। আপনি হয়তো একটা মিসাইল ঘাঁটি ধ্বংস করতে পারবেন, কিন্তু পুরো ইকোসিস্টেম গুঁড়িয়ে দেওয়া সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জ। উৎপাদন কারখানা, ইলেকট্রনিক্স, জ্বালানি সরবরাহ, ওয়ারহেড, পরিবহন ব্যবস্থা আর কমান্ড সেন্টার, এই সব কিছু যদি ভিন্ন ভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে, তাহলে একটা লক্ষ্যবস্তু ধ্বংস করা মানে পুরো সক্ষমতা শেষ করে দেয়া নয়। যুক্তরাষ্ট্রের হাতে আছে অসাধারণ গোয়েন্দা তথ্য আর নির্ভুল হামলার সক্ষমতা, কিন্তু আসল সমস্যা হলো যা খুঁজেই পাওয়া যায় না তাকে নিশানা করা যায় কিভাবে। এই যুদ্ধের একটা বড় অংশ তাই মিসাইল যুদ্ধ নয়, এটা তথ্যের যুদ্ধ। কে কোথায় লুকিয়ে আছে, কোন টানেল সক্রিয়, কোনটা আবার চালু হলো, এই লুকোচুরিটাই এখন যুদ্ধের প্রাণকেন্দ্র। বলা যায় আধুনিক যুদ্ধ এখন সেন্সর বনাম আড়াল হওয়ার লড়াই। আর এখানেই আসে ইরানের সবচেয়ে বড় তুরুপের পাশ, স্ট্রেইট অফ হরমুজ। পৃথিবীর জ্বালানি সরবরাহের একটা বিশাল অংশ প্রতিদিন পার হয় এই সরু জনপথ দিয়ে। ইরান যদি এখানে সামান্যতম অনিশ্চয়তাও তৈরি করতে পারে, তার প্রভাব পড়বে শুধু সামরিক ক্ষেত্রেই নয়, সারা পৃথিবীর তেলের দামে, শিপিং, ইন্স্যুরেন্স, আন্তর্জাতিক বাণিজ্য, পুরো বৈশ্বিক অর্থনীতিতে। আর এখানেই ইরানের কৌশল অসাধারণ চতুর। দ্রুতগতির ছোট আক্রমণাত্মক নৌযান, ড্রোন, উপকূলীয় মিসাইল সিস্টেম, সমুদ্রে পেতে রাখা মাইন, এই সব দিয়ে বড় যুদ্ধ জাহাজের সাথে সরাসরি লড়াই না করেও তারা নৌ চলাচলে ভয়ঙ্কর চাপ তৈরি করতে পারে। লক্ষ্য প্রতিটি জাহাজ ডুবানো নয়, লক্ষ্য হলো অনিশ্চয়তা তৈরি করা। একটা মাত্র জাহাজ আক্রান্ত হলেই যথেষ্ট। শিপিং কোম্পানিগুলো ভাবতে শুরু করে, এই রুট কি নিরাপদ? ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে যায়, কিছু জাহাজ বিকল্প রুট নেয়, সময় বাড়ে, খরচ বাড়ে। একটা ছোট সামরিক ঘটনা এভাবেই রূপ নেয় বিশাল অর্থনৈতিক ঝাঁকুনিতে। তাহলে যুক্তরাষ্ট্র কি করবে যদি ইরান সময়কেই তার প্রধান অস্ত্র বানিয়ে ফেলে? ডেভিড ডেপ্টুলার মতে উত্তর একটাই, সময়কে আবার ইরানের বিপক্ষে ঘুরিয়ে দিতে হবে। শুধু আকাশ থেকে হামলার নিষেধাজ্ঞা দিয়েই নয়, দরকার একটা দীর্ঘমেয়াদী সমন্বিত কৌশলের। সামরিক চাপ, অর্থনৈতিক অবরোধ, ড্রোন প্রতিরোধী প্রযুক্তি, আঞ্চলিক প্রতিরক্ষা, ইন্টারসেপ্টারের পর্যাপ্ত মজুদ আর কূটনৈতিক চাপ, এই সব কিছু একসাথে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইরানের তেল রাজস্ব। কারণ মিসাইল বানাতে টাকা লাগে, ড্রোন বানাতে টাকা লাগে, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক চালাতেও টাকা লাগে। যদি সামরিক চাপের পাশাপাশি রাজস্বের উৎসগুলো তুলে নেওয়া যায়, তাহলে ইরানের দীর্ঘমেয়াদী পুনর্গঠনের সক্ষমতাও কমে আসতে পারে। কিন্তু এখানে বড় একটা শর্ত আছে, শুধু নিষেধাজ্ঞা ঘোষণা করলেই হবে না, বাস্তবে সেটি কার্যকর করতে হবে। তাহলে প্রশ্ন হলো, এই দীর্ঘমেয়াদী খেলায় শেষ পর্যন্ত আসলে জিতবে কে? ইরানের হাতে আছে ভূগোল, মিসাইল ভান্ডার, ড্রোন উৎপাদন ক্ষমতা, আঞ্চলিক নেটওয়ার্ক, হরমুজের কৌশলগত সুবিধা, আর সবচেয়ে বড় কথা হলো কষ্ট সহ্য করার রাজনৈতিক ক্ষমতা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হাতে আছে বিশাল অর্থনীতি, উন্নত প্রযুক্তি, বিশ্বব্যাপী গোয়েন্দা নেটওয়ার্ক আর অতুলনীয় সামরিক শক্তি। তাই এই যুদ্ধের ফলাফল শুধু যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হবে না, নির্ধারিত হবে অর্থনীতিতে, রাজনীতিতে, জ্বালানির বাজারে, আন্তর্জাতিক কূটনীতিতে আর সবার উপরে সময়ের হিসেবে। ডেপ্টুলার মতে এই সংঘাতের সবচেয়ে বড় শিক্ষা হলো, যুদ্ধের লক্ষ্য শুধু বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করা নয়, লক্ষ্য হলো প্রতিপক্ষকে তার নিজের কৌশল বদলাতে বাধ্য করা। ইরান যদি মনে করে প্রতিটি বাড়তি মাস তাদের জন্য পরিস্থিতি আরও ভালো করছে, তারা অপেক্ষা করেই যাবে। কিন্তু যুক্তরাষ্ট্র যদি এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে প্রতিটি বাড়তি মাস ইরানের জন্য বয়ে আনে আরও ক্ষতি, তাহলে সেই সময় নামের অস্ত্রটাই একদিন উল্টে যাবে তেহরানের বিরুদ্ধে। প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণ আপনার কাছে কেমন লাগলো নিশ্চয়ই মন্তব্য করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন
এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।